একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে বৃত্তর সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে বৃত্তর বৈশিষ্ট্য এবং আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আগের ভিডিও যারা দেখো নাই তারা ভিডিওটা দেখবে, অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তোমরা কি কখনো খেয়াল করছো গাড়ির চাকা কেন বৃত্তাকার হয়? বৃত্তের গাণিতিক বৈশিষ্ট্যের জন্যই এটি সম্ভব। বৃত্তের কেন্দ্র থেকে প্রতিটি বিন্দুর দূরত্ব সমান হয় গাড়ির চাকা ঘুরলে মসৃণভাবে চলতে পারে। গাড়ির চাকাটা যদি বৃত্তাকার না হতো তাহলে এটা মসৃণভাবে সমানভাবে চলতে পারতো না। যদি এটা ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার হতো তাহলে গাড়ি কি একইভাবে চলতে পারতো? এই বাস্তব উদাহরণ থেকে আমরা বুঝতে পারি বৃত্তের সমীকরণ ও সূত্র কিভাবে আমাদের বাস্তব জীবনে ব্যবহার হয়। আজকের ক্লাসে আমরা বৃত্তের আরো বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এটা বৃত্তের সাধারণ সমীকরণ আমরা আগের ভিডিওতে পেয়েছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই বৃত্তের বৈশিষ্ট্য কি? ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই বৈশিষ্ট্য লিখতে দিবে। বৃত্তের সমীকরণ বের করার পর বলবে এর বৈশিষ্ট্য কি। এরপর থেকে বিভিন্ন পরীক্ষায় অবজেক্টিভ আসে, এইচএসসি পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায় আসে। প্রথম বৈশিষ্ট্য, সমীকরণটি একটি দুই চলক বিশিষ্ট হবে, x এবং y। এটার একটা দ্বিঘাত সমীকরণ হবে, পাওয়ার 2 থাকবে। এরপর হলো x y সম্মিলিত কোনো পদ থাকবে না, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার xy বা 2xy 5xy এরকম কোনো পদ থাকবে না, এবং x স্কয়ার ও y স্কয়ারের সহগ সমান হবে। x স্কয়ারের সহগ যদি 1 হয়, y স্কয়ারের সহগ 1 হবে। x স্কয়ারের সহগ যদি 2 হয় তাহলে y স্কয়ারের সহগও 2 হবে। এটা হলো বৃত্তের বৈশিষ্ট্য। এরপর দেখি বৃত্তের ব্যাসার্ধ সর্বদা ধনাত্মক হবে, অর্থাৎ জি স্কয়ার আমরা ব্যাসার্ধ আগের ভিডিওতে দেখেছি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি হলো ব্যাসার্ধ, এটা অবশ্যই ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক যদি না হয় তখন কি হবে? যদি ব্যাসার্ধ 0 হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ 0 হলে, অর্থাৎ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল যদি 0 হয় তাহলে সেই বৃত্তটা বিন্দু বৃত্ত হবে, সেটাকে বলা হয় বিন্দু বৃত্ত। এরকম একটা বিন্দু বৃত্ত যেটা কোনো ব্যাসার্ধ নাই। এখন এই ব্যাসার্ধের মান যদি 0-র চেয়ে ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে সেটা বাস্তবে কোনো বৃত্ত হবে না, সেটা হলো কাল্পনিক বৃত্ত। ব্যাসার্ধ কাল্পনিক সংখ্যা হবে, এক্ষেত্রে বৃত্তের সমীকরণ বাস্তবে কোনো বৃত্ত দ্বারাই সূচিত করা যাবে না। সুতরাং বাস্তব বৃত্তের জন্য ব্যাসার্ধ হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, গ্রেটার দ্যান 0 হবে অথবা ইকুয়াল 0 হবে। ইকুয়াল 0 হলে সেটাকে বলা হয় বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্তের সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 0, অর্থাৎ ব্যাসার্ধ নাই। এরপর আমরা দেখব একটা অবজেক্টিভ আসে এরকম পরীক্ষায়, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 5xy প্লাস kxy মাইনাস 5y ইকুয়াল 0। বলছে k এর মান কত হলে এটা বৃত্তের সমীকরণ হবে। এখন আমরা বৃত্তের বৈশিষ্ট্য একটু আগে দেখেছি, কি কি দেখেছি? এটা দ্বিঘাত সমীকরণ, xy চলক বিশিষ্ট, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হবে, এটা x স্কয়ারের সহগ সমান, y স্কয়ারের সহগ সমান। আরেকটা শর্ত ছিল xy যুক্ত কোনো পদ থাকবে না, কিন্তু এখানে মাইনাস 5xy আছে প্লাস kxy আছে, তাহলে এইটা থাকলে সেটা বৃত্তের সমীকরণ হবে না। তাহলে বৃত্তের সমীকরণ হইতে হলে এই মাইনাস 5xy প্লাস kxy এইটুকের মান 0 হতে হবে, কারণ এটা তো আমাদের বৃত্তের বৈশিষ্ট্যের মধ্যে নাই। তাহলে আমরা কি লিখবো? মাইনাস 5xy প্লাস kxy ইকুয়াল 0। এখান থেকে জাস্ট আমরা k এর মানটা বের করলেই হয়ে গেল। তাহলে দুই পাশ থেকে আমরা xy বাদ দিয়ে দেই যদি, তাহলে থাকে মাইনাস 5 ইকুয়াল k, তার মানে k ইকুয়াল 5। এটা পরীক্ষায় আসে এরকম অবজেক্টিভ। এরপর দেখি এই দুইটা বিন্দুকে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটাকে এয়ার খলিফার সূত্র বলা হয়। তাহলে কি আছে? একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত দেওয়া আছে, আমরা ধরে নিলাম একটা বৃত্ত, এটার একটা ব্যাস হলো এবি, এবি ব্যাসের দুইটা প্রান্ত, একটা x1 y1
স্থানাঙ্ক আর একটার x2 y2 স্থানাঙ্ক। তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে? আমরা যদি বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু pxy নেই, এরপর যদি AP আর BP যোগ করে দেই, তাহলে দেখো AP এবং BP যোগ করা হলো, এটা ছিল ব্যাস। আমরা জানি ব্যাসের সাথে যে কোণ উৎপন্ন করে বৃত্তের পরিধিতে সেটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন এক সমকোণ হইলে আমরা কি করতে পারি? আমরা একটা সূত্র জানি, যদি কোনো সরলরেখা পরস্পর উপর লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল মাইনাস হয়। তাহলে এপি সরলরেখা আর বিপি সরলরেখা একটা আর একটার উপর লম্ব, তাহলে আমরা এপি এর ঢাল বের করব, বিপি এর ঢাল বের করব। এই ঢাল দুইটার গুণফল হবে -1। তাহলে এপি এর ঢাল এবং বিপি এর ঢাল বের করলাম। তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে করেছো, ঢাল কিভাবে বের করে? কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ y1 মাইনাস, এখানে আছে কি y, তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1। আবার এইটার ঢাল হবে কি? y মাইনাস y2 বাই x মাইনাস x2। তাহলে আমাদের এই দুটো ঢাল হয়ে গেল। এখন যেহেতু এপি এবং বিপি পরস্পর লম্ব অর্ধবৃত্তস্থ কোণ বিদায়, তাহলে এই দুইটার গুণফল অর্থাৎ এই ঢাল দুইটার গুণফল হবে -1। তাহলে আমরা বসাই দিলাম -1। এরপর ক্যালকুলেশন করো আর আর গুণ করো, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল মাইনাস x ইন্টু x1 ইন্টু x মাইনাস x2। এরপরে এক পাশে নিয়ে যাই, এক পাশে নিয়ে গেলে আমাদের সমীকরণটা হয়ে গেল। এটা হলো বৃত্তের সমীকরণ। কোন ক্ষেত্রে? যদি একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে, একটা ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে তখন আমাদের বৃত্তের সমীকরণ হলো y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। এরপর দেখবো আমরা এই যে বৃত্তের সাধারণ সমীকরণ ছিল, সেটা অক্ষদ্বয়ের থেকে খণ্ডিত অংশের পরিমাণ আমরা নির্ণয় করব। অর্থাৎ একটা বৃত্ত আছে, এটা x অক্ষকে ছেদ করলো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাহলে এখান থেকে এইটুকের দূরত্ব কত আমরা সেটা বের করবো। অর্থাৎ x অক্ষ থেকে এই বৃত্তটা কতটুকু অংশ খণ্ডিত করছে, এই অংশটা খণ্ডিত করছে, তাহলে এইটার দৈর্ঘ্য কত সেটা আমরা এটার দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। এখন এই x অক্ষের উপর যেহেতু এই বৃত্তটা ছেদ করছে, তাহলে এই ছেদ বিন্দুতে এখানে y ইকুয়াল 0, এখানেও y ইকুয়াল 0। তাহলে আমরা এই বৃত্তের সমীকরণে y ইকুয়াল 0 বসাবো। y ইকুয়াল যদি 0 বসাই, তাহলে আসে কি x স্কয়ার, এটা তো 0 হয়ে যায়, প্লাস 2gx fy, এটা 0 হয়ে যায়, থাকে c। তাহলে x স্কয়ার প্লাস 2gx প্লাস c। এখন দেখো এটা x স্কয়ার প্লাস 2x প্লাস c ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে একটার মূল দুইটা থাকবে। আমরা ধরে নিলাম একটা মূল x1 আর একটা x2। এখানে x1 x2 চেয়ে বড় ধরে নিলাম। মূলদ্বয়ের যোগফল অর্থাৎ a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের মূল দুইটা যদি x1 আর y1 হয়, তাহলে মূল দুইটার যোগফল হবে মাইনাস b বাই a। এখানে মাইনাস b কত? b কত? 2g, অর্থাৎ x এর সহগ হলো 2g আর x স্কয়ার সহগ হলো 1, তাহলে মাইনাস 2g বাই 1, তার মানে মাইনাস 2g। আর গুণফল হবে c বাই a, এখানে c বাই a হলো 1, তাহলে c বাই a 1 মানে c। তাহলে মূলদ্বয়ের যোগফল x1 প্লাস x2 পেলাম মাইনাস 2g আর x1 ইন্টু x2 পেলাম c। আমাদের বের করতে হবে এখান থেকে এইটুকের দূরত্ব। এখন আমরা স্থানাঙ্ক শিখেছি, দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করে, √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার, অর্থাৎ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখন এখানে আসে x1 - x2 হোল স্কয়ার, এইটুকুকে আমরা সূত্র ভাঙাই দিতে পারি a - b হোল স্কয়ার সমান, কারণ কি আমরা মান পাইছি কি প্লাসের মান পাইছি, প্লাসের মান পাইছি, কিন্তু এখানে আসছে মাইনাস। তাহলে আমরা এটার অনুসিদ্ধান্ত ভাঙাই দেব, a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন x1 + x2 এর মান হলো -2g আর x1 x2 এর মান হলো c। আমরা মানটা বসাই দেই, তাহলে আসে √4g² - 4c। এখন এখান থেকে যদি আমরা 4টা কমন নিয়ে নিই, রুটের বাইরে চলে গেলে 2 আসে, তাহলে x অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ হলো
2√g² - c, অর্থাৎ এখান থেকে এইটুকুর দূরত্ব হলো 2√g² - c। কোনটার? এই বৃত্তের ক্ষেত্রে, অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণটা x² + y² + 2gx + 2fy + c, এই বৃত্তটা x অক্ষ থেকে খণ্ডিত করে 2√g² - c। একই রকম আমরা যদি এটা এই বৃত্তটা যদি y অক্ষকে খণ্ডিত করে, অর্থাৎ এইভাবে খণ্ডিত করে, তখন আমরা পাবো 2√f² - c। এটা তোমরা করে দেখবা নিজেরা। এরপর বৃত্তটা যদি ছেদ না করে স্পর্শ করে তখন কি হয়? x অক্ষকে যদি স্পর্শ করে, এখানে যদি স্পর্শ করে, তাহলে আমরা কি জানি? বৃত্তকে এটা কি এই x অক্ষকে খণ্ডিত করে নাই, স্পর্শ করছে, তাহলে খণ্ডিত হলে 0, খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলে 0, তাহলে 2√g² - c = 0। সেখান থেকে আমরা পাই, দুই পাশে বর্গ করে দেই, 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে g² = c। একই রকম যদি y অক্ষকে স্পর্শ করে তখন পাবো f² = c। তাহলে এখন যদি এটা দুইটা স্পর্শ করে তাহলে কি g² = c হবে, আবার f² = c হবে। তার মানে g² = f² = c, অর্থাৎ একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তখন শর্তটা হবে কি g² = f² = c। এখন যদি দেখি এটা বহি স্পর্শ করে বা অন্ত স্পর্শ করে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে। এখন এখানে দেখো, এই একটা বৃত্ত, এটার ব্যাসার্ধ আমরা ধরলাম r1, কেন্দ্র হলো c1, আর একটা বৃত্ত, এটার ব্যাসার্ধ হলো r2, কেন্দ্র হলো c2। এখন দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, এইভাবে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে তখন শর্তটা কি হয়? দেখো, c1 থেকে c2 এর দূরত্ব কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফলের সমান। তার মানে c1 c2 এই দূরত্বটা হবে r1 + r2, c1 c2 হবে r1 + r2। তাহলে আমরা বলতে পারি দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুইটার কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হবে বৃত্ত দুইটা ব্যাসার্ধের যোগফলের সমান। এবার যদি অন্ত স্পর্শ করে তাহলে কি হবে আমরা দেখি। এবার অন্ত স্পর্শ করলে এটা ভিতরে স্পর্শ করছে। এখন দেখো, এই বৃত্তের কেন্দ্র c1, এটার কেন্দ্র হলো c2, তার মানে এইখান থেকে এইটুকু হলো c1 আর c2, c1 থেকে c2 এর দূরত্ব হলো এইটুক। কিন্তু বড় বৃত্তটার ব্যাসার্ধ হলো r1, এখান থেকে এইটুক, আর ছোটটা হলো r2 এইটুক। তার মানে আমরা যদি r1 থেকে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বিয়োগ করি, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি, যদি অন্ত স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে c1 c2 = r1 - r2, যেটা বড় সেটা থেকে বিয়োগ করবো। r1 বড় থাকলে r1 থেকে বিয়োগ করবো, r2 ছোট হলে r2 বড় হলে r2 থেকে বিয়োগ করব। অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে এদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। আমরা আগের ভিডিও এবং আজকের ভিডিওতে যে সূত্রগুলো পেয়েছি সেগুলো আমরা যদি এক নজরে দেখি, বৃত্ত সংক্রান্ত অর্থাৎ 4 পয়েন্ট এর যতগুলো সূত্র আছে আমরা এইগুলা পেয়েছি এই দুইটা ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই এই দুইটা ভিডিও দেখে নিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।